ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্র, ভারত, তুরস্কের অভিনন্দন। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ শিরোনাম। নির্বাচন করতে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, জানিয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয়। ইসরায়েলকে সহায়তা করতে ইরানের ভান্ডারে ক্রুজ মিসাইল। কোন পথে গাজার যুদ্ধবিরতির আলোচনা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন এই সরকারের প্রতি শুভকামনা জানিয়ে বার্তা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ভারতের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণের পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। নতুন সরকারকে নিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে CNN, রয়টার্স সহ প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গেল কয়েক বছর ধরে যে ব্যক্তিকে নিয়ে এত সমালোচনা করেছেন শেখ হাসিনা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন বাংলাদেশের নির্বাহী প্রধান। হয়েছেন অনেক হয়রানি, ছিল নানা অভিযোগ, কিন্তু বাস্তবতা হলো পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী আর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের পর থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতোমধ্যেই তাদের যোগাযোগ হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। বার্তায় মোদী বলেন, নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোয়ান পত্নী এমিন। জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনূসের অবদানের কথা উল্লেখ করে এমিন লিখেছেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। শপথ গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পরিচিতি তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের নতুন ক্রান্তিকালীন নেতা মোহাম্মদ ইউনূস কে? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিক্ষোভকারীদের নির্বাচিত প্রধান উপদেষ্টা। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল বিজয়ী নেতা মোহাম্মদ ইউনূস, তিনি গরিবের ব্যাংকার নামে পরিচিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষুদ্র ঋণ অগ্রদূতকে নেওয়া হয়েছে। গলফ নিউজে বলা হয়েছে, সংসদ ভেঙে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নেতৃত্বে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট অবশ্য ব্যাখ্যা করছে ভিন্নভাবে। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি ও ঘটনাক্রম বর্ণনা করে ইকোনমিস্ট লিখেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কঠিন 3টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্যদিকে সরকারের সামনে মোটা দাগে 5টি চ্যালেঞ্জ তুলে ধরেছে বার্তা সংস্থা AFP। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন।
এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে, ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গেল 2 মাস আগেও মা শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সুন্দর সময় কাটিয়েছেন মেয়ে সাইমা ওয়াজেদ। কাজের সূত্রে সেখানেই থাকেন পুতুল। সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। তখন থেকেই সরকারি অতিথি নিবাসে আছেন তিনি। দিল্লিতে থেকেও এখনো মায়ের সঙ্গে দেখা হয়নি পুতুলের। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত হয়েছেন শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে। ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে এখনও সাক্ষাতের সুযোগ পায়নি কোনো আত্মীয়। ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কাজের সূত্রে দিল্লিতেই থাকেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। দিল্লিতে থেকেও মেয়ের সাথে কেন এখনও দেখা হলো না হাসিনার? নাকি মায়ের সাথে দেখা করার অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ? ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুতুলের একটি পোস্ট থেকে জানা যায়, মায়ের সাথে তার এখনও দেখা হয়নি। সাইমা ওয়াজেদ সেই টুইটে লিখেছেন, এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয়ে ভেঙে যাচ্ছে। সেই পোস্ট থেকে তৈরি হয়েছে নানা রকম সন্দেহ। প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতে গৃহবন্দী আছেন শেখ হাসিনা? বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে রয়েছেন পুতুল। সংস্থাটির প্রধান কার্যালয় দিল্লিতে হওয়ায় বেশিরভাগ সময় সেখানেই থাকেন তিনি। ৫ আগস্ট সামরিক বাহিনীর হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা। সেই সময়ে থাইল্যান্ডে ছিলেন তার মেয়ে সাইমা। বিবিসি জানিয়েছে, ব্যাংককে একটি আন্তর্জাতিক সেমিনার ও অফিসের কাজকর্ম সেরে গত মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন দিল্লির কাছে গাজিয়াবাদে। সেখানে ভারত সরকারের আধাসামরিক বাহিনীর একটি অতিথি নিবাস এখন তার অস্থায়ী আশ্রয়স্থল। এই গেস্ট হাউসে বসবাসের বিষয়টিকে অনেকেই তুলনা করছেন আংশিক গৃহবন্দিত্বের সাথে। তবে পুরনো ও পরীক্ষিত বন্ধুর সাথে এমন আচরণ করবে মোদি সরকার, সেটা নিয়েও আছে সন্দেহের অবকাশ। সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো শেখ হাসিনার কন্যা ছাড়াও একটি ভিন্ন পরিচয় আছে সাইমা ওয়াজেদ পুতুলের। বর্তমানে তিনি আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা। আগামীতেও সংস্থাটির আঞ্চলিক পরিচালকের দায়িত্বে কাজ করে যাবেন তিনি। হয়তো সে কারণেই দিল্লিতে এখনও মায়ের সাথে দেখা করতে পারেননি পুতুল। বাধা হয়ে উঠেছে তার পারিপার্শ্বিক পরিস্থিতি।
ভারতের বিদেশি অতিথিদের মধ্যে অন্যতম পছন্দের পাত্রী শেখ হাসিনা ব্যক্তিগত জীবনের চরম বিপদের মুহূর্তেও পেয়েছেন রাজনৈতিক আশ্রয়। এখনও আগের মতোই থাকবে 50 বছরের বেশি সময় ধরে খোলা থাকা দিল্লির দরজা, এমন আশা রাখতেই পারেন হাসিনা। তবে পুতুলের সাথে দেখা না হওয়ার পেছনে সরকারি নিষেধাজ্ঞা থাকলে ভবিষ্যতে তার জন্য বিষয়টি হবে চিন্তার কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব বিতর্ক আগামী 10 সেপ্টেম্বর আয়োজনের প্রস্তুতি নিয়েছে এবিসি নিউজ। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কামলা হ্যারিস একে স্বাগত জানালেও অন্তত 3টি বিতর্কের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কমলার পরিবর্তে অন্য কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে খুশি হতেন। তার দাবি, কট্টর বামপন্থী কমলার অতীত ইতিহাস খুবই ভয়াবহ। সমর্থকদের জানান, এত খুশির পরও 10 সেপ্টেম্বর বিতর্ক হওয়াটা জরুরি। আরও দুটি বিতর্কের জন্য এনবিসি এবং ফক্স নিউজের সঙ্গে কথা হয়েছে জানিয়েছেন ট্রাম্প। এদিকে নির্বাচনী প্রচার শেষে ডেট্রয়েট ছাড়ার আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামলা হ্যারিস জানান, শেষমেশ বিতর্কের জন্য ট্রাম্পের রাজি হওয়াটা খুব খুশির সংবাদ। বাড়তি দুটি বিতর্কে ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও সমালোচনার জবাব দিতে রাজি হননি তিনি। কামলা বলেছেন, ভোটার আর নির্বাচনে প্রচণ্ড ব্যস্ততা থাকায় সমালোচনার জবাব দেওয়ার সময় নেই তার। দুই প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে শতভাগ নিশ্চয়তার ভিত্তিতে বিতর্কের তারিখ ঘোষণা করে এবিসি নিউজ। জানিয়েছে, বিতর্কটি হবে মিশিগানে। জনমত জরিপে জুলাইয়ের মাঝামাঝি কমলার সমর্থন 37% থাকলেও শেষ দিকে তা বেড়ে 42% পৌঁছেছে। ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়ে নিজেদের ভান্ডারে ক্রুজ মিসাইল যোগ করেছে ইরান। শক্তিশালী এই ক্রুজ মিসাইল দিয়ে শত্রুর লক্ষ্য বস্তুতে সহজে টার্গেট করা সম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের আমন্ত্রণে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় সম্মত হয়েছে ইসরায়েল। এই বিষয়ে হামাস এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না জানালেও লেবানন যুদ্ধবিরতির আলোচনাকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাবে ইরান, এমন হুঁশিয়ারের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি ইরান, এবার আধুনিক অস্ত্র দিয়ে নিজেদের নৌবাহিনী ঢেলে সাজাচ্ছে দেশটি। ইরানের নৌবাহিনীতে যোগ হচ্ছে শক্তিশালী ওয়ারহেড বহনকারী ক্রুজ মিসাইল। শত্রুপক্ষ সহজেই শনাক্ত করতে পারবে না এই মিসাইল, এমনকি এই অস্ত্র শত্রুর ঘাঁটিতে সহজে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের শঙ্কা, ইসরায়েলে হামলার প্রস্তুতি হিসেবে এমন সরঞ্জাম নিয়ে আসছে ইরান। ইসরায়েল ইরান সংঘাতের শঙ্কার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির আলোচনা আবারও আলোর মুখ দেখছে। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার গাজায় যুদ্ধবিরতির আলোচনায় আবারও ইসরায়েল এবং হামাসকে আমন্ত্রণ জানিয়েছে। 15 আগস্ট কায়রো অথবা দোহায় আয়োজিত আলোচনায় যেতে সম্মত হয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেছেন, জিম্মিদের মুক্তির জন্য গাজায় দ্রুত যুদ্ধবিরতি হওয়া উচিত। ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় রাজি হলেও এখনও কোনো মন্তব্য করেনি হামাস। লেবাননও যুদ্ধবিরতির আলোচনায় সমর্থন দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, গাজায় যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া উচিত। এদিকে গাজার খান ইউনিসে ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। হামলা হয়েছে আল মাওশি সহ গাজার বিভিন্ন স্কুলে। আল মাওশিতে হত্যার শিকার হয়েছেন 5 ফিলিস্তিনি। হামাসও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। রাফায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। আমরা ক্লান্ত, গাজার বাসিন্দারা ক্লান্ত। ইসরায়েলরা একবার বলে দক্ষিণে যান, সেদিকে নিরাপদ, আমরা দক্ষিণে যাই, আবার সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারা আমাদের পরিবারের লোকজনদের ধরে নিয়ে যাচ্ছে। কোথাও আমরা নিরাপত্তা পাচ্ছি না, আমরা থাকার জায়গা খুঁজে পাচ্ছি না, আমাদের রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমাদের দেখার জন্য কেউই নেই, আমরা ভীষণ ক্লান্ত, কেউ নেই সহযোগিতা করার জন্য। عذبنا 5 ساعات تقريبا نزوحنا من عبسان الكبيرة لخان يونس। খান ইউনিস থেকে বাস্তুচ্যুত হয়ে আমরা প্রায় 5 ঘন্টা ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমাদের কোথায় থাকার কথা, কিন্তু দেখুন আমরা রাস্তায় রাস্তায় বাস করছি। রাস্তা ছাড়া আজ অন্য কোথাও নিরাপত্তা নেই। আমরা আশা করি যে বিশ্বের সমস্ত দেশ আমাদের পাশে দাঁড়াবে এবং আমাদেরকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে রক্ষা করবে। নিরাপত্তা নিশ্চিত হলেই আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারবো। توفرنا الأمن والأمان ونرجع لبيوتنا باستقرار بدل البهدلة وبدل الشوارع طبعا। ইসরায়েলি হামলায় গাজায় এরই মধ্যে হত্যার শিকার হয়েছে প্রায় 40,000 ফিলিস্তিনি। আহত সংখ্যা ছাড়িয়েছে 91,000। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।
সুদানে 2023 সালের এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 19,000 মানুষ মারা গেছে। আহত হয়েছে 33,000-এরও বেশি মানুষ। বৃহস্পতিবার UNHCR এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সশস্ত্র সংঘাতের মধ্যে খাদ্য সংকট, ভারী বৃষ্টিপাতের কারণে নানান রোগে ভুগছে দেশটির জনগণ। বিস্তারিত ইফফাত জাহানের প্রতিবেদনে। সুদানে 2023 সালের এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 19,000 মানুষ মারা গেছে। আহত হয়েছেন 33,000-এরও বেশি মানুষ। বৃহস্পতিবার ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস UNHCR এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর সংঘাত শুরু হওয়ার পর থেকে চিকিৎসক ও রোগীদের বিরুদ্ধে 83টি সহিংস হামলার নথিভুক্ত করা হয়, যেখানে সশস্ত্র সংঘাতে মারা যান 54 জন এবং আহত হন আরও 104 জন। এসব সংঘর্ষে 23 জন মানবিক কর্মী নিহত এবং 33 জন আহত হয়েছে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সুদানের সশস্ত্র সংঘাতের কারণে 1,30,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় 23 লাখ মানুষ সীমান্ত পেরিয়ে চাদ, দক্ষিণ সুদান এবং অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নেয়। সুদানে এখন বর্ষা মৌসুম প্রবেশ করেছে। অনেক এলাকা ইতোমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে। এতে কলেরা, ডায়রিয়া এবং অন্যান্য সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এতে মানবিক সংকট আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সংঘাতের কারণে দেশটিতে ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে সুদানের প্রায় 23 লাখ মানুষ পর্যাপ্ত খাবারের অভাবে রয়েছে বলে জানা যায়। অবস্থা পর্যবেক্ষণ করে নিজেদের জরুরি সহায়তা প্রচেষ্টা বাড়ানোর কথা জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। বছরের শেষ নাগাদ সুদানের 84 লাখ মানুষকে মানবিক সহায়তা প্রদান করবে বলে জানায় তারা। ইফাত জাহান, বাংলাভিশন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উচ্চ তাপমাত্রার সঙ্গে লড়াই করছে তাজিকিস্তানের বাসিন্দারা। এই সময় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা রোগীরা বেশি ঝুঁকিতে আছেন বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। বিস্তারিত ইফফাত জাহানের আরেকটি প্রতিবেদনে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উচ্চ তাপমাত্রার সাথে লড়াই করছে তাজিকিস্তানের বাসিন্দারা। চরম তাপমাত্রার কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এমন রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। রাজধানীর এক হাসপাতালের প্রধান চিকিৎসক বলেন, গরম আবহাওয়ার কারণে হার্টের উপর চাপ পড়তে পারে এবং ডায়াবেটিস রোগীরা গুরুতর ডিহাইড্রেশন অনুভব করতে পারে। এছাড়া ধুলোবালির কারণে হাঁপানি রোগীরাও বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে জানান এই চিকিৎসক। সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলোতে ঘরে থাকতে, প্রয়োজনে এয়ার কন্ডিশনারে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এছাড়া পর্যাপ্ত পানি পান করা, চর্বিযুক্ত খাবার না খেয়ে দই, তরমুজ এবং সালাদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় এক ট্যাক্সি ড্রাইভার বলেন, অতিরিক্ত গরমের কারণে গ্যাস চালিত গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রায় নষ্ট হয়ে যায়। তবে তারা এখন যে বৈদ্যুতিক গাড়ি চালান তাতেই সমস্যার সম্মুখীন হতে হয় না। ইফাত জাহান, বাংলাভিশন। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত চীনের গানসু প্রদেশ। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যার কবলে পড়েছে চায়নার গাংসু প্রদেশের কিংইয়াং এবং পিংলিয়াং শহরের বাসিন্দারা। সেদিন বিকেলে কিংইয়ং এর হুয়াংজিয়াং অঞ্চলে ভারী বর্ষণ হয়। এতে হুয়াংজিয়াং এভিনিউয়ে 1 মিটার পর্যন্ত পানি বৃদ্ধি পায়। কিছু যানবাহন পানিতে আটকা পড়ে। তবে 1 ঘণ্টা পরই ওই এলাকায় জমে থাকা সব পানি নিষ্কাশন করা হয় এবং যান চলাচল আবার শুরু হয়। ভারী বর্ষণের কারণে অঞ্চলটির কিছু গ্রামীণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অবধি রাস্তাগুলো বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে সেখানে একাধিক আবহাওয়া সংক্রান্ত ঝুঁকির সতর্কতা জারি রয়েছে। আগামী 24 ঘণ্টা স্থানীয় বাসিন্দাদের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূতাত্ত্বিক বিপর্যয় থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সানজি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হলুদ সতর্কতা জারি করে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ডেপুটি চিফ জু জুয়ানজুয়ান বলেন, উত্তর সানজির কিছু এলাকা এবং গুয়ানজং অঞ্চলে 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ইউলিন শহরের কিছু এলাকায় 260 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। 9 আগস্ট পর্যন্ত ভারী বর্ষণ স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।